রাজনৈতিক পট পরিবর্তনের পর কতটা কমলো মূল্যস্ফীতি, আর বাজারে নিত্যপণ্যের দামে কতটা সামঞ্জস্য তার? গেল এপ্রিলে এই 10 মাসে সর্বোচ্চ সার্বিক মূল্যস্ফীতি কমার রেকর্ড 9.1%। অন্যদিকে সারা দেশে দৈনিক গ্যাসের চাহিদা 400 কোটি ঘনফুট, যেখানে সরবরাহ হচ্ছে 60%। ফলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বাড়ছে গ্যাসের সংকট। এদিকে 10 মাসে পণ্য রপ্তানি ছাড়িয়েছে 40 বিলিয়ন মার্কিন ডলার। শুধু পোশাক ও চামড়া শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি 10%। জানাবো এসবের বিস্তারিত। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও। থাকছে বন্দর ও হাটের খবর। এ সপ্তাহের ভাগশেষে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। চলতি অর্থবছরের 10 মাসে এপ্রিলে সবচেয়ে কম সার্বিক মূল্যস্ফীতি। তবে ভোজ্য তেল, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতি কমানে প্রশ্ন রয়েছে। আমরা দেখে আসব এই সার্বিক মূল্যস্ফীতি 2024-25 অর্থ বছরের পুরো চিত্র। আমরা দেখতে পাচ্ছি জুলাই 2024-এ যখন গণ অভ্যুত্থান চলছিল, একটি দেশে যখন অস্থিরতা বিরাজ করছিল, সেই সময় মূল্যস্ফীতি পরিমাণ ছিল 11.66%। সেটি আগস্টে কিছুটা কমেছে এবং পরিবর্তিত সরকার ব্যবস্থায় সেপ্টেম্বর মাসে এসে সেটি অনেকাংশেই কমে দাঁড়িয়েছিল 9.92%। তবে সেটি কমার যে প্রবৃদ্ধি বা কমার যে শতাংশ সে কমেছিল সেটি স্থির থাকেনি, সেটি আরও অক্টোবর নভেম্বরে এসে সেটি বেড়ে দাঁড়িয়েছে এবং এই সরকার অন্তর্বর্তী সরকারের সময়ে নভেম্বরে এসে সর্বোচ্চ সেটি দেখা যাচ্ছে 11.38% বেড়ে দাঁড়িয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু সেটি ক্রমান্বয়ে কমেছে। কমার পরিমাণটা আমরা দেখছি ডিসেম্বর, জানুয়ারি, নতুন বছর অর্থাৎ 2025-এর জানুয়ারিতে এসে সেটি কমে দাঁড়িয়েছে 9.94% এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে সেটি ধারাবাহিকভাবে কমছে এবং কমতে কমতে সবশেষ এপ্রিলে এসে দাঁড়িয়েছে 9.17%। আমরা দেখছি সর্বশেষ এপ্রিল মাস পর্যন্ত সেটি সার্বিক যে মূল্যস্ফীতি এই চলতি অর্থ বছরে সেটি 9.17% অবস্থান করছে। আমরা দেখতে চাই পরের সারা দেশের চাহিদার তুলনায় গ্যাস মিলছে প্রায় 40%। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পেয়ে উৎপাদন সক্ষমতা কমছে শিল্প কারখানাগুলোর। গ্যাসের সংকটের তালিকায় বিদ্যুৎ, সার উৎপাদন ও শিল্প কারখানাগুলো রয়েছে সবার শীর্ষে। আমরা দেখে নিতে চাই সেই চিত্র। খাতভিত্তিক গ্যাস উৎপাদন, দৈনিক চাহিদা ও সরবরাহ। শিল্প খাতে আমরা দেখছি যে সরবরাহের পরিমাণ 110 কোটি ঘনফুট, যেটি চাহিদা রয়েছে 150 কোটি ঘনফুট। অর্থাৎ আমরা দেখছি যে চাহিদার থেকে সরবরাহ কিন্তু অনেকাংশেই কম। সেটি বিদ্যুৎ খাতেও একই রকম। আমরা বিদ্যুৎ খাতের চাহিদা দেখছি 2205 কোটি ঘনফুট, পক্ষান্তরে তার বিপরীতে সরবরাহ রয়েছে 107 কোটি ঘনফুট। এবং সার কারখানার ক্ষেত্রেও দেখছি যে সেই চাহিদা এবং সরবরাহের যে ঘাটতি, সেই ঘাটতিটি একেবারে খালি চোখেই, সাদা চোখেই আমরা দেখতে পাচ্ছি, সেটি চোখে পড়ছে এবং 25 কোটি ঘনফুট যেখানে আমাদের চাহিদা সার কারখানায়, সেটাতে সরবরাহ রয়েছে দেখছি আমরা 12 কোটি ঘনফুট। এবং সিএনজি কিংবা আবাসিক বা অন্যান্য এই প্রত্যেকটি খাতে আমরা দেখছি যে খাতভিত্তিক যে গ্যাসের সরবরাহ এবং চাহিদা সেখানে তফাৎ রয়েছে। সিএনজিতে আমরা দেখছি চাহিদা রয়েছে 15 কোটি ঘনফুট, সেখানে সরবরাহ করা হচ্ছে 10 কোটি ঘনফুট। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে আমরা প্রত্যেকটি খাতভিত্তিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের চাহিদা এবং সরবরাহে বেশ খানিকটা ঘাটতি রয়েছে। আবাসিক খাতেও কিন্তু আমরা দেখছি 40 কোটি ঘনফুট যেখানে চাহিদা, তার বিপরীতে সরবরাহ রয়েছে 30 কোটি ঘনফুট এবং অন্যান্য সেক্টরগুলোতে আমরা দেখতে পাচ্ছি 5 কোটি ঘনফুটের যে চাহিদা, তার বিপরীতে 3 কোটি ঘনফুট সরবরাহ চলছে। অর্থাৎ খাতভিত্তিক যে গ্যাস উৎপাদন কিংবা তার যে চাহিদা এবং যোগান বা সরবরাহ, সেটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা ঘাটতি রয়েছে। আমরা পরবর্তীতে চলে যেতে চাই তৈরি পোশাক খাত রপ্তানির ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে। সেই চলতি অর্থ বছরে 10 মাসে পোশাক রপ্তানি কেমন ছাড়িয়েছে সেটি আমরা জানার চেষ্টা করছি এবং 32 বিলিয়ন ডলার রপ্তানি ছাড়িয়েছে আমরা দেখছি এবং সব খাত মিলিয়ে গত অর্থ বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি প্রায় বেড়েছে 9.84%। সেই চিত্র আমরা দেখে আসতে চাই। খাতভিত্তিক যে পণ্য রপ্তানি অর্থ বছর জুলাই থেকে এপ্রিলের মধ্যে আমরা দেখে আসতে চাই। বিগত অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে আমরা দেখছি তৈরি পোশাক খাতে 29.6
6-7 বিলিয়ন ডলার যেখানে রপ্তানি আয় ছিল সেটি বেড়ে দাঁড়িয়েছে চলতি অর্থবছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে অনেকাংশে বেড়ে দাঁড়িয়ে সেটি হয়েছে 32.64 বিলিয়ন ডলার। চামড়া শিল্পের ক্ষেত্রে আমরা দেখছি যেটি বিগত অর্থ বছরে 0.85 বিলিয়ন ডলার সেটি সামান্য বেড়েছে, সেটি বেড়ে দাঁড়িয়েছে চলতি অর্থ বছরে 0.93 বিলিয়ন ডলারে। পক্ষান্তরে আমরা দেখছি কৃষি পণ্য অর্থাৎ কৃষি খাতে রপ্তানি আয়ের যে বিষয়টি সেটি আমরা দেখছি 2023-24 অর্থ বছর অর্থাৎ গত অর্থ বছরে ছিল 0.82 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি এবং চলতি অর্থ বছরে সেটি সামান্য বেড়ে দাঁড়িয়েছে 0.86 বিলিয়ন ডলার। হোম টেক্সটাইল কিংবা পাট শিল্প সব ক্ষেত্রে আমরা দেখছি বাকি দুটি রয়েছে সেটিতেও কিন্তু অনেকাংশেই কিছু অংশে কিন্তু যে পণ্য রপ্তানির যে বিলিয়ন ডলার সেটি কিন্তু বেড়েছে। আমরা হোম টেক্সটাইলে দেখছি 0.71 বিলিয়ন ডলার ছিল 2023-24 অর্থ বছরে, সেটি চলতি অর্থ বছরে সামান্য বেড়ে দাঁড়িয়েছে 0.74%। এছাড়া পাট শিল্পের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন দেখছি 2023-24 অর্থ বছরে 0.74 বিলিয়ন ডলার ছিল, সেটি কিছুটা কমে দাঁড়িয়েছে 0.68%। অর্থাৎ বেশিরভাগ খাতভিত্তিক যে পণ্য রপ্তানি সেগুলোর কিন্তু দেখছি যে অনেকাংশই রপ্তানি আয় কিন্তু বেড়েছে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ভাগশেষ। আগের দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 366 কোটি 6 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 150 কোটি 40 লাখ টাকা কম। আমরা সেই চিত্র দেখে নেব এবার এক পলকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে লেনদেনের পরিমাণ DSEX দেখাচ্ছে 4902 পয়েন্ট এবং সেটি গত দিনের চেয়ে বেড়েছে 99.85 এবং লেনদেন হয়েছে 366 কোটি 6 লাখ টাকা। সেটি গত দিনের থেকে কমেছে, আমরা দেখছি সেই লেনদেনের পরিমাণ সেটি টাকার অঙ্কে 150 কোটি 40 লাখ টাকা কমেছে এবং দর পরিবর্তনের পরিসংখ্যানটা আমরা দেখতে চাই 377 পয়েন্ট বেড়েছে এবং 10 পয়েন্ট এখানে কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 7। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সবশেষ পরিস্থিতি আমরা দেখছি এবং চলতি সপ্তাহে 5 কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে 15 পয়েন্টের বেশি, মূলধন কমেছে 5,000 কোটি টাকার বেশি। সেটি আমরা দেখে আসতে চাই এক পলকে। সেই চিত্র সাপ্তাহিক পুঁজিবাজারের ধস কাটিয়ে পুঁজিবাজারে যে উত্থান পতনের যে চলতি সপ্তাহে আমরা যে 5 কর্মদিবস রয়েছে সেই কর্মদিবসের প্রধান যেই সূচক সেই সূচক 15 পয়েন্টের বেশি, মূলধন কমেছে 5,000 কোটি টাকার বেশি। সেই চিত্রটি আমরা দেখার চেষ্টা করছি এবং সেটি দেখতে পাচ্ছি যে 4 মে 2025 সূচকের পরিবর্তন হয়েছে 38.33, লেনদেন হয়েছে 399 কোটি 33 লাখ টাকা। ডিএসইএক্সের সেটি পরিমাণ দেখাচ্ছে 4,956 এবং বাজার মূলধন 6,55,182 কোটি টাকা। ঠিক পরদিন 4 মের পর 5 মে আমরা দেখতে পাচ্ছি 8.41 সূচকের পরিবর্তন হয়েছে 584 কোটি 2 লাখ টাকা লেনদেন হয়েছে এবং ডিএসইএক্স দেখাচ্ছে 4,964 পয়েন্ট। বাজার মূলধন টাকার অঙ্কে 6,56,592 কোটি টাকা। 6 মে এসে আমরা দেখছি সূচকের বেশ পরিবর্তন, সেটি একেবারে ঋণাত্মক আকার দেখতে পাচ্ছি, বড় ধরনের পতন বলা চলে। 12.94 সূচকের পরিবর্তন, এখানে পতন ঘটেছে আমরা দেখছি। লেনদেন হচ্ছে 549 কোটি 74 লক্ষ টাকা। ডিএসইএক্স পয়েন্ট দেখাচ্ছে 4,951.72 এবং বাজার মূলধন 6,54,406 কোটি টাকা। 7 মে একইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আরও বেশি পতন ঘটেছে আমরা দেখছি সূচকের 149.30 সূচকের পরিবর্তন, এখানে ঋণাত্মক দেখছি আমরা এবং লেনদেনের পরিমাণ 516 কোটি 46 লাখ টাকা, অর্থাৎ আগের দিনের চেয়ে কিন্তু অনেকাংশে লেনদেন কমে গিয়েছে এবং সূচকের পয়েন্ট আমরা ডিএসইএক্স যদি দেখতে চাই 4,802.41 এবং বাজার মূলধন 6,44,339 কোটি টাকা। তবে 8 মে আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ সূচকের বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটি 99.85 এবং লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে
366 কোটি 6 লাখ এবং ডিএসইএক্স দেখাচ্ছে 4,902 এবং বাজার মূলধন টাকার অঙ্কে 6,52,444 কোটি টাকা। ধস কাটিয়ে চট্টগ্রাম পুঁজিবাজারেও বড় উত্থান। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক বেড়েছে 113 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 21 কোটি 61 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 15 কোটি 8 লাখ টাকা বেশি। আমরা সেই চিত্রটি দেখে আসতে চাই এক পলকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেনের পরিমাণ দেখছি আমরা। সিএএসপিআই 13,703 পয়েন্ট এবং সেটি বেড়ে দাঁড়িয়েছে 113.68। লেনদেনের পরিমাণ 21 কোটি 61 লাখ টাকা, যেটি বিগত দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়ে 15 কোটি 8 লাখ টাকা বেশি। এবং দর পরিবর্তনের হারটা আমরা দেখব 129টির দর বেড়েছে, কমেছে 45টির এবং অপরিবর্তিত রয়েছে 15টির। কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত যশোরের খামারিরা। এ নিয়ে আরও জানাতে যশোরের মনিরামপুর উপজেলার হুরগাতি গরুর ফার্ম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবার কি পরিমাণ পশু জেলায় প্রস্তুত করা হচ্ছে, পশুর দাম কেমন এবার ঈদকে ঘিরে, বিস্তারিত জানাবেন। আমার ডান পাশে যে কালো গরুটি দেখছেন এটির নাম বস 5 এবং বাম পাশে যে গরুটি দেখছেন এটি জলহস্তি 2। এইরকম যে গরুগুলো রয়েছে সেই গরু কিন্তু লালন পালন করছেন যারা এখানকার খামারি রয়েছেন। যশোর জেলায় প্রায় 13,146 জন খামারি রয়েছেন, তারা এই গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো কিন্তু লালন পালন করছেন যে সামনে যে কোরবানি ঈদ রয়েছে সেই কোরবানি ঈদে। গত বছরে আমরা দেখেছিলাম যে এই জেলায় চাহিদা ছিল 95,812টি গরু এবং ছাগল, সে তুলনায় 1,02,318টি পশুবাণী হয়েছিল। এবছর চাহিদা রয়েছে 95,812টি পশু, সেখানে যে উৎপাদন সেটি কিন্তু 1,14,574টি পশু উৎপাদন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে হিসাব করে বাড়তি রয়েছে প্রায় 18,662টি পশু। যে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো এই পশুগুলো লালন পালন করছেন তারা, খামারি যারা রয়েছেন তারা বলছেন যে দেশীয় যে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন খড়কুটো খাবার এগুলো কিন্তু তারা খাওয়াচ্ছেন এবং এই পশুগুলোকে লালন পালন করছেন। তারা বলছেন যে খাদ্যের যে দাম সেই পরিমাণে যে পশুর দাম যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে যে ভুসি, কুড়া, এই সমস্ত ফিড সেইগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, তবে সেই তুলনায় কিন্তু মাংসের দাম বৃদ্ধি পায়নি। যদিও যে কোরবানি ঈদ রয়েছে সেই কোরবানিতে পশু পছন্দ অনুযায়ী কিন্তু ক্রেতারা ক্রয় করে থাকেন। যে মাংস যে পরিমাণ হয় সেটি কিন্তু তারা হিসাব করে না। সেক্ষেত্রে এই যে পশুগুলো রয়েছে এই পশুগুলো যে সুন্দর বড় পশু রয়েছে তাদের চাহিদা নিশ্চয়ই বেশি থাকবে এমনটি তারা দাবি করছেন এবং দামও তারা ভালো পাবেন। সব মিলে এখান থেকে আমার কাছে সর্বশেষ সাজিক। ধন্যবাদ রিপন আপনাকে। আমরা যশোরের মনিরামপুর থেকে সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে। ফেনীর মহিপালের ফলের আড়তে সরবরাহ বেড়েছে দেশি ফলের, এতে কমেছে দামও। এ নিয়ে আরও জানাতে আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বিদেশি ফলের চাহিদা কেমন দেখছেন, সেখানে দরদাম কেমন আমাদেরকে জানাবেন। সাজিদ, গত এক সপ্তাহ যাবত আমরা দেখছি যে বিদেশি ফলের পাশাপাশি দেশে ফেনীর যে মহিপাল আড়ত এবং খুচরো বাজার রয়েছে সেই বাজারগুলোতে আমরা দেখছি যে দেশীয় ফলের সরবরাহ বেড়েছে। আমরা দেখছি যে বাজারে আম, কাঁঠাল, আনারস, আমরুল সহ অন্যান্য যেসব ফল রয়েছে গ্রীষ্মকালীন ফল সেসব ফল কিন্তু এসেছে। আজকের বাজারে আমরা দেখেছি যে সাধারণত সাতক্ষীরার যে গোবিন্দভোগ আম, সেই আম কিন্তু বাজারে রয়েছে। আমগুলো বাজারে মহিপাল যে ফলের আড়ত রয়েছে এই ফলের আড়তটিতে 110 থেকে 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে যেসব কাঁঠাল রয়েছে সেই কাঁঠালও কিন্তু বেশ কিছু কাঁঠাল কিন্তু আমরা আজকের বাজারে দেখেছি যে 150 টাকা থেকে শুরু করে প্রতি পিস কাঁঠাল 300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আনারস বিক্রি হচ্ছে ফেনীর বাজারগুলোতে 100 জোড়া প্রতি 120 থেকে 130 টাকার মধ্যে। এছাড়া আমরা দেখেছি যে বাজারে আমরুস, নাশপাতি সহ অন্যান্য যেসব দেশীয় ফল রয়েছে সেসব
দেশীয় ফলেরও সরবরাহ বেড়েছে। ক্রেতারা যেটি বলছেন যে দেশীয় ফলের অনুপস্থিতিতে বিদেশি ফলের যে দাম ক্রমাগত বাড়ছিল, সেটির কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছিল। দেশীয় ফল বাজারে আসার কারণে এবং ধীরে ধীরে দাম কমার কারণে কিন্তু তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। ক্রেতারা যদি পর্যাপ্ত পরিমাণে দেশীয় ফল বাজারে পায়, তাহলে বিদেশি ফলের প্রতি তাদের যে চাহিদা সেটি কিছুটা কমবে। আমরা দেশীয় ফলের পাশাপাশি আজকের যে বাজারে দেখেছি যে আপেল প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকা, মালটা বিক্রি হচ্ছে 300 টাকা এবং অন্যান্য আঙুর বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা। এই ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে আজকের ফল বাজারের খবরের সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্কে শুরু হয়েছে 10 দিনের বিসিক উদ্যোক্তা মেলা। এ নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং মেলায় বেচাকেনা কেমন আমাদের জানাবেন। আজকে প্রথমবারের মতো এই ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্কে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মূলত নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য কিন্তু বিসিক কার্যালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই মেলাটির আয়োজন করেছেন এবং এখানে প্রায় 40টির মতো কিন্তু স্টল দেওয়া হয়েছে এবং সবগুলি স্টলে আমরা যে দেখতে পাচ্ছি যে হস্ত এবং কুটির শিল্প যার যেসব পণ্য আছে, বিশেষ করে বিভিন্ন শোপিস ছাড়াও এই যে ঘর সাজানো যে বিভিন্ন ধরনের তৈজসপত্র আছে, সেসব তৈজসপত্রগুলো কিন্তু তারা এখানে পসরা সাজিয়ে বসেছেন। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এখানে ক্রেতার দর্শনার্থী এরকম, আসলে এখানে প্রথম দিনের তুলনায় কিন্তু আসলে আমরা এখানে যে পরিমাণ ক্রেতার দর্শনার্থী দেখছি সেটা কিন্তু আসলে আশাব্যঞ্জক বলা যেতে পারে, যেহেতু এটি প্রথমবারের মতো একটি মেলা এবং একটি ব্যতিক্রম ধর্মী একটি মেলা। এখানকার যারা আয়োজক যারা আছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া বিসিক কার্যালয়ের যিনি সহকারী মহাব্যবস্থাপক আছেন রুকনউদ্দিন ভূঁইয়া, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে তারা প্রথমবারের মতো এই মেলাটি আয়োজন করেছেন এবং তারা চাচ্ছেন যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে যেসব উদ্যোক্তা যারা আসলে এখানে এসেছেন তাদের যে উৎপাদিত যেসব হস্ত এবং কুটির শিল্প যেসব পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর বিক্রির এবং প্রসারের জন্য কিন্তু আসলে এই উদ্যোগটি তারা নিয়েছেন এবং তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া বিসিকটি কিন্তু একটি সম্ভাবনাময় বিসিক এবং যেহেতু আসলে এখানে সড়ক, নৌ এবং রেল 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এই বিসিকের সঙ্গে রয়েছে। সেক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগকারী যেন তারা এই বিসিক শিল্পনগরীতে টানতে পারে, সেই জন্য কিন্তু আসলে এই ধরনের একটি আয়োজন তারা করছেন বলে তারা আমাদের কাছে তারা জানিয়েছেন। তবে তিনি বলছেন যে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে প্রায় 65টির মতো বিভিন্ন ধরনের কারখানা উৎপাদন রয়েছে। তবে যেহেতু আসলে এখানে প্লটের একটি সংকট চলছে, সেক্ষেত্রে আসলে নতুন উদ্যোক্তা তারা টানার জন্য তারা চাচ্ছেন যে এই বিদ্যমান যে বিসিকটি আছে সেটি সম্প্রসারণের জন্য কিন্তু একটি উদ্যোগ তারা নিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে সদর উপজেলার পঞ্চবটি এলাকায় একটি নতুন একটি বিসিক শিল্পনগরী করার জন্য কিন্তু তারা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে দিয়ে রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক আপনাকে জেনে রেখে যে এই যে আজকে কিন্তু আমরা আসলে এই বিকাল থেকে কিন্তু আমরা এই মেলাটি এখানে ঘুরছি, বিশেষ করে বিকাল 5:30 নাগাদ কিন্তু 5:30 নাগাদ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এই মেলাটি উদ্বোধন করেছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক অন্যান্য যেসব অতিথিবৃন্দ আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মেলা প্রাঙ্গণে যেসব স্টলগুলো আছে সেই স্টলগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন এবং আসলে সব মিলে বলা যেতে পারে এই যে আগামীকাল থেকে কিন্তু আসলে বলা যেতে পারে যে এই যে মেলার যে অর্থাৎ আজকে কিন্তু প্রায় 40টি স্টলের সবকটি স্টলে কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে যে আগামীকাল থেকে সবকটি স্টল একেবারে পণ্যের পসরাতে একদম টইটম্বুর বা একবারে ভরপুর হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে আগামীকাল থেকে এই যে দর্শনার্থীদের যে আসলে যে ভিড় সেটি কিন্তু অনেকাংশে বাড়বে এবং এখানে কিন্তু একটি বড় অঙ্কের লেনদেন হবে বলে আমরা তথ্য পেয়েছি এই যে বিসিক শিল্পনগরী যে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে। তো অনেক আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে 10 দিন ব্যাপী যে বিসিক শিল্প মেলা আজকে শুরু হয়েছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিসিক মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শেষ করছি ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।